আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই যে আপনারা আজকে অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে এখানে এসেছেন। আপনাদের আরো অনেকের বক্তব্য দেওয়ার কথা ছিল, আমি শুনেছিলাম যে আপনারা অনেক সুন্দর বক্তব্য দেন। আপনারা যে ৩-৪ জন বক্তব্য দিলেন, আমি খুব মুগ্ধ হয়ে আপনাদের কথা শুনলাম। আমি যে কথাগুলো আপনারা বলেছেন সেটার প্রেক্ষিতে আমি দু একটি কথা বলবো। আজকে আসলে একজন যেটা বললেন যে একটা শান্তি এবং সম্প্রীতি নিয়ে যখন একটা আলোচনা হচ্ছে, তার মানে একটা শান্তির অভাব কোথাও একটা আছে বা সম্প্রীতির একটা অভাব নিশ্চয়ই কোথাও আছে। সেই কারণেই আমরা এইরকম একটা বিষয় আলোচনা করছি। আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশে কিছুদিন ঘটে গেছে, তবে এটা নতুন কিছু না, আগেও এরকম ঘটেছে। যেটা আমাদের এখানে সদস্য সচিব মহোদয় বললেন যে যদি কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটে যেটা আপনারা জানতে পারবেন, অনুগ্রহ করে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের নজরে আনবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে আমরা একটা মিটিংয়ে ছিলাম, এখানে আমাদের জেলা আহ্বায়ক সাহেব, জেলা যুগ্ম আহ্বায়ক সাহেব তারা ছিলেন এবং আমাদের দলের কান্ডার দেশনায়ক তারেক রহমান সেই মিটিংটা, সেই আলোচনা সভায় 4টা জেলার আমাদের সঙ্গে আলোচনা করছিলেন। তিনি খুব পরিষ্কার ভাষায় একটা কথা বললেন, যারা বাংলাদেশের শান্তি ও শৃঙ্খলা বিঘ্ন করে, যে কোনো উপায় হোক, যে কোনো অপরাধের মাধ্যমে হোক, আমাদের দলের সদস্য তারা হতে পারে না। যদি এরকম কোনো অন্যায় আপনারা কোথাও পান যেখানে আপনারা মনে করেন যে আমাদের দলের সদস্যরা কেউ জড়িত আছে, আপনারা যদি জানান, আমরা সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা গ্রহণ করব। আপনারা এখানে একটি জমি দখলের ব্যাপারে বলেছেন, প্রশাসনের ব্যাপারে বলেছেন। এই বিষয়গুলো অনেক বিতর্কিত বিষয় এবং তদন্তের বিষয়, কিন্তু আপনারা যেহেতু আমাদের নজরে এনেছেন, আমরা অবশ্যই এই বিষয়গুলো তদন্তের জন্য চেষ্টা করব এবং যাতে আপনাদের সমস্যার সমাধান হয় সেটা আমরা চেষ্টা করব। আজকে আপনারা যে এখানে এসেছেন, এরকম একটা মিটিং বা আলোচনা সভা কিন্তু এর আগে কখনো হয়নি। এর আগে হয়নি কেন? কারণ আমরা আপনাদের কাছে আমাদের ইউনিয়নগুলোতে বিভিন্ন সময় যেতাম কাছাকাছি। আমরা আলোকাতে, কলামপুরে, আপনাদের যেখানেই বাসা আছে, ইউনিয়ন আছে, সেই জায়গাগুলোতে আমরা গেছি। তবে আপনারা যদি চান যে এরপর থেকে আমরা এভাবে আলাদা করে আপনাদের সঙ্গে আলোচনা সভা করি, আমরা এরপর থেকে অবশ্যই সবসময় একটা বিশেষ সভা আপনাদের সঙ্গে আমরা আলাদাভাবে করব, যাতে আপনারা আপনাদের কথাকে আরো বেশি বলতে পারেন। শুনেন, আপনাদের এখানে অনেকেই বলল যে যারা সনাতন ধর্ম অনুসরণ করেন তারা বেশিরভাগই নৌকা বা আওয়ামী লীগের সমর্থন করেন। এটা সত্য মিথ্যা নিয়ে আমি কথা বলতে চাই না, তবে আমি আপনাদেরকে অন্য একটা কথা বলতে চাই। দেশনায়ক তারেক রহমান যখন 2007 সালে জেলে যান, তখন এই আটোয়ারির একটা ছেলে, নাম হচ্ছে প্রদীপ, এখানে প্রদীপ আছে কিনা আমি জানি না, এই প্রদীপ চুল কাটা বন্ধ করে দিল এবং যতদিন না পর্যন্ত তারেক রহমান সাহেব জেল থেকে বের হয়েছে, প্রদীপ কিন্তু চুল কাটেনি। যেদিন তারেক রহমান সাহেব জেলখানা থেকে বের হয়েছে, তারপরে প্রদীপ চুল কেটেছে। সে ঢাকায় গেছিল, আমাদের সঙ্গে কথা হয়েছে, আমি তাকে আবার খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার যেটা অনুরোধ, সেটা হচ্ছে আমরা যখন দলের সদস্য পদ দেই, আমরা যখন দলের কমিটিগুলো করি, সেইখানে আমরা আমাদের যারা ভাইয়েরা আছে, বোনেরা আছে, তাদেরকে সবসময় বলি, উৎসাহিত করি
আপনারা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা যদি আমাদের সঙ্গে আসেন, আমাদের হাত আরো শক্তিশালী হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, আপনারা যারা যারা আমাদের দলে আসতে চান, আমাদের যে কোনো কমিটিতে আসতে চান, আপনারা আমাদেরকে জানাবেন। আমি আমাদের এখানে আমার উপজেলার আহ্বায়ক রাহিব ভাই আছেন, সদস্য সচিব কুদরত ভাই আছেন, তাদেরকে আমি অনুরোধ করেছি। এখানে আপনাদের অনেক পুরনো মানুষ আমাদের কলেজ ভাই আছেন, তাদের সকলকে আমি অনুরোধ করেছি যে আপনারা বলার সঙ্গে সঙ্গে যে আপনারা কে কোথায় থাকতে চান। আমাদের একটা দলীয় এখন নিষেধাজ্ঞা আছে যে আমরা নতুন কোনো সদস্য এই মুহূর্তে নিতে পারছি না। এই নিষেধাজ্ঞাটা উঠে যাওয়া মাত্রই আপনারা যেভাবে চাবেন আমরা সেভাবে আপনাদেরকে আমাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত কমিটিগুলোতে করে নেব। এছাড়া আমি আসলে আপনাদেরকে আতঙ্ক নিয়ে আপনারা অনেক কথা বলেছেন, আমি একটা কথা বলে যাই আপনাদের, সেটা হচ্ছে যে আসলে 5ই অগস্টের পূর্বে গত 15 বছর ধরে সারা বাংলাদেশ আতঙ্কের মধ্যে ছিল। সারা বাংলাদেশে একটা আতঙ্ক বিচরণ করছে। এই আচরণটা যেটা আমরা আগে আমাদের সময় কখনো দেখিনি, কোনো সময় কখনো দেখিনি। একটা মানুষ টেলিফোনে কথা বলতে ভয় পেত, একটা সাধারণ মানুষ, একটা কৃষক, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক টেলিফোনে কথা বলার সময় বলতো ভাই টেলিফোনে এত কথা বলা যাবে। এই যে একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করত, এই আতঙ্কের মধ্য থেকে আমাদের দেশের দামাল ছেলেরা শহীদ আবু সাইদ থেকে আরম্ভ করে শহীদ মুগ্ধ এবং আরো যারা শহীদ হয়েছেন হাজার হাজার, তাদেরকে স্মরণ করে বলছি, তারা বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে পাল্টে দিয়েছে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা তারা যেটা বলছে, এইটা এই 15 বছর, এর আগে আমাদের 23 বছরের আমাদের একটা সংগ্রাম ছিল 71-এর আগে স্বাধীনতার জন্য। এই 2024-এ স্বাধীনতার জন্য আমাদের গত 15-16 বছরের সংগ্রাম ছিল। এই 23 বছরের 71-এর স্বাধীনতা সংগ্রাম আর এটার পার্থক্য হচ্ছে, আগে আমরা শোষিত হয়েছিলাম বিদেশিদের দ্বারা, এইবার আমরা শোষিত হয়েছিলাম আমাদের দেশের ভাই বোনদের দ্বারা। এবং আরো 1971-এর যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র ছিল, তারা অস্ত্র নিতে পেরেছিল, তাদের অনেক সহায়ক শক্তি ছিল। এবার যারা যুদ্ধ করেছে যে ছেলে মেয়েরা, তাদের কারো হাতে কোনো অস্ত্র ছিল না। এই নিরস্ত্র ছেলে মেয়েদেরকে হত্যা করে আজকে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের একটা রাজনৈতিক অধ্যায়কে কলঙ্কিত করা হয়েছে। এবং সেই কারণে এই 2024-এর 36শে জুলাই অথবা 5ই অগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস, বিজয় দিবস। আপনাদের আমি আর অন্য বেশি বিষয়ের সময় নিব না। এখানে একজন শিক্ষক কথা বললেন, তিনি একটা গল্পের কথা বললেন কালিদাস পণ্ডিতের। এই গল্পটা বলে আমি শেষ করবো, এটা আমি আমার পিতার কাছ থেকে শুনেছিলাম। তার আগে আরেকজনের কথা বলি, রঘুনাথ শিরোমণি। রঘুনাথ শিরোমণি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন। কিভাবে পণ্ডিত হলেন? রঘুনাথ শিরোমণি তিনি পণ্ডিত মশাইয়ের কাছে বিদ্যা শিক্ষার জন্য গেলেন, প্রচুর চেষ্টা করলেন শিখতে, বছরের পর বছর, কিন্তু আর হচ্ছে না। এই 4-5 বছর পরে পণ্ডিত মশাই বলল যে রঘুনাথ, তোমার মনে হয় আর হবে না, তুমি চলে যাও। রঘুনাথ শিরোমণি দুঃখ করে ফেরত আসছিল। ফেরত আসতে আসতে নদীর ঘাটে তিনি দেখলেন যে মেয়েরা যেখানে কলসি রাখে, পাথরের উপরে কলসি রাখে না, এই পাথরের উপরে কলসি রাখতে রাখতে পাথরটার ভিতরে একটা জায়গা, এমন ভাবে একটা স্থান হয়েছে যে কলসিটা সেখানে রাখা যায়, অর্থাৎ পাথরটা ক্ষয় হয়ে গেছে। তখন তিনি ভাবলেন যে সামান্য কলসি, যেটা কোনো ওজন নাই, এইটা পাথরের উপর রেখে যদি পাথর ক্ষয় হয়ে যায়, আমি রঘুনাথ শিরোমণি একটা মানুষ, তখন তিনি শিরোমণি ছিলেন না, আমি রঘুনাথ একটা মানুষ, আমি কেন শিক্ষা দিতে পারবো না?
তিনি আবার পণ্ডিতের কাছে ফেরত গেলেন, যে বললেন যে পণ্ডিত মশাই, আমি এইটা দেখেছি এবং আমি বিশ্বাস করি এই পাথর ক্ষয় হয়ে যদি কলসি রাখার জায়গা হয় তাহলে আমি নিশ্চয়ই বিদ্যা শিক্ষা অর্জন করতে পারবো। পণ্ডিত বললেন যে হ্যাঁ, এখন তুমি পারবে। তো সেই রঘুনাথ শিরোমণি তখন টোল ছিল, আমরা যেটাকে এখন লাইব্রেরি বলি, টোল। এই টোলে সমস্ত বই, যত বই ছিল সমস্ত বই তিনি মুখস্থ করেছিলেন এবং বলেছিলেন যে এই টোল পুড়িয়ে দাও, আমি টোলের সমস্ত বই তোমাদের মুখস্থ করে দেব। এতখানি পণ্ডিত ব্যক্তি তিনি ছিলেন। এই সনাতন ধর্মাবলম্বী থেকে আমাদের এই দেশের অনেক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আরম্ভ করে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে, তার জগদীশ চন্দ্র বসু থেকে আরম্ভ করে এত পণ্ডিত ব্যক্তি এসেছে। কাজেই আমি আশা করি যে আপনারা মনে করবেন যে এই দেশটা শান্তি ও সম্প্রীতির যে আমরা মিছিলের কথা আজকে বলছি, আপনারা এমন ভাবে এখানে থাকবেন যে এটা আপনার দেশ, আপনার যে অধিকার, আমার অধিকার সমান। আজকে এই যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের যে উদ্দেশ্য সেটা হচ্ছে একটা বৈষম্য দূর করা। আপনাদের মনের মধ্যে যদি কোনো ভয় থাকে, যদি কোনো আতঙ্ক থাকে, তাহলে আমরা দেশ হিসাবে কিন্তু সফল হব না। আমরা দেশ হিসাবে, আমরা যদি বাংলাদেশের প্রতিটা মানুষের মনের ভিতরে শান্তি এবং সম্প্রীতি যদি আমরা দিতে না পারি, তাহলে দেশ হিসাবে আমাদের সফলতা আসবে না। কাজেই আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা, আমার একটা বন্ধু ছিল না, মহুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের ছাত্র, মেয়ে। সে দিল্লিতে পড়তে গেছিল। তো দিল্লি থেকে পড়তে যেয়ে যখন ফেরত এসছে, একদিন আমরা কয়েকজন বন্ধু বসে গল্প করছি, সে আমাকে বললো যে নওশাদ, আমি যখন দিল্লিতে, পুরানো দিল্লিতে থাকি বা দিল্লিতে থাকি, একজন টুপি পরা, পাঞ্জাবি পরা লোক যখন দেখি, ওকে আমার বেশি আপন মনে হয়, কারণ আমি এইটাই দেখে বড় হয়েছি। কাজে আপনারা বাংলাদেশকে এভাবে ধারণ করবেন। আমরা সবাই বাংলাদেশকে যদি ধারণ করি, তাহলে করে বাংলাদেশ ধীরে ধীরে আরো সামনের দিকে যাবে ইনশাআল্লাহ। আজকে নতুন দিনের যে সূর্য উঠেছে, সেই সূর্যটা আমরা যেন জিয়ে রাখতে পারি, সেইটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এখানে শিক্ষক সাহেব আরেকটা কালিদাস পণ্ডিতের গল্পের কথা বলছিলেন, এটা বলেই আমি শেষ করে দিচ্ছি। কালিদাস পণ্ডিত তো মহাপণ্ডিত ছিলেন, তা আপনারা সবাই জানেন। তো সেখানে অন্যান্য পণ্ডিতরা একদিন ষড়যন্ত্র করলেন যে আচ্ছা, কালিদাস পণ্ডিত এত বড় পণ্ডিত, তার পিতা না জানি আরো কত বড় পণ্ডিত। তো সবাই জানতেন যে তার পিতা আসলে পণ্ডিত না, তিনি একটু গোবেচারা টাইপের মানুষ ছিলেন, তিনি তেমন জানাশোনা ছিল। তো কালিদাস পণ্ডিতকে যে বললো যে পণ্ডিত মশাই, আমরা আপনার বাসায় যাব, আপনার পিতা আরো কত বড় পণ্ডিত এটা আমরা দেখতে চাই। পণ্ডিত মশাই, কালিদাস পণ্ডিত পিতার তো আর অপমান করতে পারেন না, বললেন যে ঠিক আছে, আপনারা আসবেন। যখন বললেন, বাবাকে যে বললেন যে বাবা, তুমি আমার এই অতিথিরা যখন আসবে, তুমি পূজার ঘরে থাকবা, আর তুমি খালি বলতে থাকবা ভগবান ভগবান ভগবান, আর কিছু বলার দরকার নেই। আমি তখন আসলে বলবো যে আমার পিতা ধর্মকর্মে ব্যস্ত, সে এখন আর কারোর সঙ্গে কথা বলতে পারবে না, তাহলে এখন অতিথিরা যখন আসছে, তখন পূজার ঘর থেকে শব্দ বেরোচ্ছে ভকর ভকর ভকর। ভগবান বলতে হবে এটা উনি ভুলে গেছে, বলছে ভকর ভকর ভকর। পণ্ডিতরা বলছে যে ভাই, এটা কেমন কথা, আপনার বাবা এই ভকর 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 করছেন। কালিদাস পণ্ডিত বিপদে পড়ে গেলেন, এখন কি করা যায়। তো তখন তিনি, পণ্ডিত মশাই তো কালিদাস পণ্ডিত, পণ্ডিতদের পণ্ডিত, তিনি বললেন ও আচ্ছা, তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে ভ দিয়ে ভগবান বিশ্বের হরি, ক দিয়ে শ্রীকৃষ্ণ রামেন্দ্র মুরারি, র দিয়ে রামচন্দ্র দয়ার সাগর, 3 অক্ষর মিলে হলো ভকর ভকর। এটা হচ্ছে বাবা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সারাদিনের জিন্দাবাদ, অমর হোক,